8 অগাস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরেছে সরকার। ঢাকায় 3 বছরের জন্য খোলা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার অফিস। জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা, ক্ষুব্ধ এনসিপি। 3 অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের বার্তা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সহ্য করা হবে না, হুঁশিয়ারি বিএনপির। মির্জা আব্বাস বললেন, দেশের মানুষ প্রচলিত ব্যবস্থায় অভ্যস্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 8 অগাস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর 5 অগাস্ট পালিত হবে গণঅভ্যুত্থান দিবস। 8 অগাস্ট বিশেষ কোনো দিবস পালিত হবে না বলেও সিদ্ধান্ত হয় এই বৈঠকে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভুয়া ও হয়রানিমূলক মামলা এবং মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি পরিবর্তন করেছে সরকার। সোমবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের মামলা পরিচালনায় সহযোগিতার স্বার্থে ঢাকায় আগামী 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সবাইকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। সময়মতো জাতীয় সনদ তৈরিতে শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রবিবার সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ঐক্যমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। ডক্টর আলী রিয়াজ বলেন, ব্যক্তি, দল ও মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সুফল বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে মতামত দেওয়ার আহ্বান জানান। ঐক্যমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কাঠামো গঠনের সবার দায়িত্ব পালনই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়। বলেন, সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। সকলে মিলে আবারও এমন একটা জায়গা দাঁড়াতে হবে যেখানে দলের বাইরে গিয়ে, ব্যক্তির বাইরে গিয়ে, আমাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার একটা বড় রকমের প্রতিফলন যেন আমরা করতে পারি। আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে, একটা অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। আমরা সকলে মিলে সেই জায়গায় যেন যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তাই আগামী 3 অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশ করা হবে। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের সূচনার দিন 1 জুলাই থেকে দেশ করতে সারা দেশে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি বলে জানান নাহিদ ইসলাম। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে। 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালিত হবে। জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতা সামনে এনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার পদত্যাগে 1 দফার ঘোষণার দিন 3 অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। যে জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত, তাই সংখ্যানুপাতিক নির্বাচনের চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। রবিবার সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছে একটি মহল। যখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের পথে হাঁটছে, তখনই নির্বাচন ইস্যুতে আবারও পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। এখন লম্বা কথা বলতেছেন, আগে দিতে হবে এই নির্বাচন, কি বলে স্থানীয় সরকার নির্বাচন। যদি পিআর সিস্টেমে না হয়, পিআর সিস্টেম কি এটা ভাই নতুন আবিষ্কার করছে না, আনুপাতিক পিআর সিস্টেম, আনুপাতিক সিস্টেম নির্বাচন না হয়, তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে যাচ্ছেন। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ, গুম করে ক্রসফায়ারে হত্যার অভিযোগে সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান মিয়া সহ ৬২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগ জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান। অভিযোগ দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ২০১৫ সালে জনি জেলখানায় যায় এক বন্ধুকে দেখতে। সেখান থেকে তাকে অপহরণ করা হয়। পরে গুম করে রেখে ২ দিন পর ১৬টি গুলি করে ক্রসফায়ার করে হত্যা করে। বাদী এখন পর্যন্ত এই মামলা সুরাহা করতে পারেনি। দ্রুত ন্যায় বিচার পাবে বলে আশা তাদের। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়ে আপিল বিভাগের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রিভিউ আদেশে আজ এই সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বিভাগ মাসদার হোসেনের মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদন করার হাইকোর্টের কারণে হাইকোর্ট বিভাগে ১১৬ অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে উল্লেখ করে গেল মাসে রিভিউ আবেদন করা হয়। আজ এর রায় হয়, যেখানে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ করাতে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। রিভিউকারী পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, এই আদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও স্বকীয়তা নিশ্চিত হল। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে অনিক, সুমন, রমজান ও বাবুকে গ্রেফতার করা হয়েছে ধর্ষণের পর সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে। আসামিদের সবার বাড়ি মুরাদনগরের ৫ কিত্তা এলাকায়। স্থানীয়রা জানান, ২৬ জুন রাতে রামচন্দ্রপুর ৫ কিত্তা গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়দের হাতে মারধরের শিকার হন তিনি। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান। শুক্রবার ফজর আলীকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। স্থানীয়রা বলছেন, ফজর আলীর আওয়ামীপন্থী স্থানীয় আওয়ামী চেয়ারম্যানের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের উপর উঠে গেল বেপরোয়া ট্রাক। মুহূর্তে ঝরে গেল একই পরিবারের ৩টি তরতাজা প্রাণ। শনিবার রাত ২:৩০টায় রাজধানীর উত্তরা আজমপুরে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। বড় ভাই খোরশেদের মৃত্যুর খবরে ছোট ভাই জাবেদ, 2 ভাগ্নে ফাহিম ও নাইমকে সাথে নিয়ে শনিবার গিয়েছিলেন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। পরের দিন সকাল 10টায় জানাজার নামাজ আর দাফনের প্রস্তুতি নিতে 3 জনই ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বিধাতা যে আগেই ঠিক করে রেখেছিল 4 জনের একসাথে জানাজার নামাজ। 14 মাসের সন্তান রেখে নাইমের স্ত্রীও মারা গেছেন বছরখানেক আগেই। আর নাইমও ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম আহমেদের সহপাঠীরা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টা নিউজ টপ 10। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।